আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুস্তাফা আলম রোমান আবারও এক রহস্যময় ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। সময়টা রাত 11:08। জানালার পাশে দাঁড়িয়ে থাকা ডুপ্লেক্স বাড়িটির দিকে তাকাতেই এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যে আঁতকে উঠি আমি। ছাদের কোণে জ্বলতে থাকা হিলিয়াম বাল্বের আলোয় দেখতে পেলাম এক মাঝবয়সী মহিলাকে। কি বা কারা হাতে পায়ে শিকল পরিয়ে সিঁড়ির ঘরটার সামনে বেঁধে রেখেছে, আর সেই মহিলা পাগলের মতো চিৎকার করতে করতে হাত পা ছুটছে বাঁধন খুলে বেরিয়ে আসার জন্য। দূর থেকে দৃশ্যটা খুব একটা পরিষ্কার এবং কথাগুলো খুব একটা স্পষ্ট না হলেও এতটুকু বুঝতে পারছিলাম যে তিনি আমার কাছে কোনোভাবেই সাহায্যের আবেদন করছেন। তবে অদ্ভুত বিষয়টি হলো, মহিলাটি যখন চিৎকার করছিলেন তখন তার কণ্ঠস্বর মাঝে মাঝে কর্কশ পুরুষের ন্যায় শোনাচ্ছিল। কিছুক্ষণ ওই মহিলার দিকে তাকিয়ে থাকার পর এমন এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হলাম যেটা আমাকে ভয়ে চোখ বন্ধ করতে বাধ্য করেছিল। দেখলাম সেই মহিলা প্রচণ্ড জোরে আত্মচিৎকার দিতে দিতে হাত পায়ের শিকল বাঁধা অবস্থায় শূন্যে ভেসে উঠছেন, আর তার পেছন থেকে মাকড়সার মতো দেখতে বিশাল আকৃতির কালো ছায়া ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এরপর আমার কিছু মনে নেই। চোখ খুলে আমি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করি। বাঁ পাশ ফিরে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখি সময়টা রাত 11:11। ঠিক 3 মিনিট আগে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মনে পড়তেই আমি একরকম লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে জানালার পাশে দাঁড়িয়ে পড়ি। কিন্তু সবকিছুই যেন নিস্তব্ধতার বেড়াজালে আটকে পড়েছে। না, বাস্তবতার মুখোমুখি হয়ে এবার ভয় পাইনি। অনেকক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থেকেও আমি কাউকে দেখতে পাইনি। সিঁড়িঘরের হিলিয়াম বাল্বটাও তখন আর জ্বলছিল না। কিছু আন্দাজ করতে পারছেন? ওই মুহূর্তে বোধহয় আমিও ঠিকঠাকভাবে কোনো কিছুর আন্দাজ করতে পারছিলাম না। কিন্তু খানিক পরেই বুঝলাম এতক্ষণ চোখের সামনে যা যা ঘটেছে দেখেছি তার কোনোটাই বাস্তব নয়, সবটাই ঘটেছে আমার স্বপ্নে। স্বপ্নের দৃশ্যপটটা আমার কাছে এতটাই পরিষ্কার ছিল যে বাস্তবতার সাথে স্বপ্নকে গুলিয়ে ফেলেছিলাম। যাই হোক, টাইম অফ কোইন্সিডেন্সের দুঃস্বপ্ন ভেবেই রাতটা কেটে যায়। তবে একটা নেহাত দুঃস্বপ্ন হয়ে যদি আমার জীবনে সেটা থেকে যেত, তাহলে হয়তো আজ আপনাদের সামনে আমাকে হাজির হতে হতো না। মূল ঘটনা শুরুর আগে নিজের পরিচয়টা জানিয়ে দেওয়া উচিত। হ্যালো, আমি গ্যাব্রিয়েল। আমার জন্ম কানাডার কিউবেক শহরে। 25 বছরের এই জীবনে নিজের বলতে তেমন কেউ কিছুই আমার নেই। জন্মের সময় মা আর কিশোর বয়সে বাবাকে হারিয়েও আজও বেঁচে আছি। এতেই সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। নিজের পরিচয় বলতে যারাই আমাকে চেনেন তারাই আমাকে ফাদার মার্কাসের ভাতিজা হিসেবেই চেনেন, যে কিনা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অসহায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তবে মানব সেবায় নিজেকে উৎসর্গ করেও কিছু পাপের ভাগিদার হতে হয়েছিল বলেই হয়তো আজ আমাকেও সেগুলো ভুক্তভোগী হতে হচ্ছে। যাক, সেসব কথাই না হয় একটু পরে আসা যাবে। এবার একটু মূল ঘটনার দিকে অগ্রসর হই। প্রথম দিনের স্বপ্নটা আমাকে দুদণ্ড ভাবালেও পরদিন সকালে একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই মনে হয়নি। কিন্তু ওই রাতে আমার জন্য আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা অপেক্ষা করছিল। আমি কল্পনাতেও সেটা ভাবতে পারিনি। ওই দিন কাজের চাপটা একটু বেশি হওয়ায় বাড়ি ফিরতে রাত হয়ে যায়। বেশ ক্লান্ত ছিলাম, বিধায় ডিনার শেষ করেই শুয়ে পড়ি। এরপর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। ঘড়িতে সময় রাত 11:08। আমি যেন নিজের অজান্তেই বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তবে সামনের ডুপ্লেক্স বাড়িটার ছাদের দৃশ্যপট এবার একটু ভিন্ন। সিঁড়িঘরে জ্বলতে থাকা হিলিয়াম বাল্বের আলোয় দেখতে পেলাম মাঝ বয়সী সেই মহিলা মলিন মুখে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছেন, আর তার পেছনে মাকড়সার মতো দেখতে বিশাল আকৃতির কালো ছায়াটা বারবার তাকে গ্রাস করার চেষ্টা করছে। মাত্র কয়েক মুহূর্তে ছায়াটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বসে, আর আচমকা মহিলার ঘাড়ে আঁচড় কাটে এবং একটা ক্ষত তৈরি করে, এবং সেই ক্ষতস্থান দিয়েই ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করে। দৃশ্যটা আমার কাছে এতটাই অবিশ্বাস্য ছিল যে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। কিন্তু এরপরও মুহূর্তে আর চোখ খুলতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি, আর গতকাল রাতের মতোই ঘড়িতে রাত 11:11। এরপর আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে যা ঘটছে তা স্বাভাবিক কিছু নয়। আমি ভয়ে রীতিমতো ঘামতে শুরু করলাম। জানি না ওই রাতে আমি ঠিক কিভাবে কাটিয়েছিলাম। পরদিন সকালে অফিসের কাজ আমাকে অন্য এক শহরে যেতে হতো, বিধায় বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি।
সারাদিন কাজের চাপে গত রাতের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। সন্ধেবেলা বাড়ি ফিরতে যেন সারাদিনের ক্লান্তি একসাথে আমাকে ঘিরে ধরে। যথারীতি সেদিনও আমি একটু আগে ভাগেই শুয়ে পড়ি। এরপর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। ঘড়িতে সময় রাত 11:08। কিন্তু এবার আমি যেন সবটা অনুভব করতে পারছি, বুঝতে পারছি আমি আবারও স্বপ্ন দেখছি। এর সামনে আমার সাথে কি ঘটতে চলেছে সেটা ভেবে আমি কুল কিনারা পাচ্ছি না। তবে এবার নিজের অজান্তে একটু সাহস করেই বিছানা থেকে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়াতেই দেখি মাঝ বয়সী সেই মহিলা ডুপ্লেক্স বাড়ির ওই ছাদের পাশে বেশ হাসি মুখেই দাঁড়িয়ে আছেন। বাঁ দিকে ঘুরে সিঁড়িঘরটার দিকে তাকাতেই আমার শরীরের রক্ত যেন হিম হয়ে যায়। বাল্বের হালকা আলোয় দেখতে পেলাম ধোঁয়ার মাঝে অর্ধ মানব এবং অর্ধ পশু আকৃতির কিছু একটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলেছে। এরপর হঠাৎ করেই আমার চোখটা বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার চোখ খুলতেই সেই আগের দৃশ্য, সেই নিজের বিছানাতেই শুয়েছিলাম, আর ঘড়িতে সময়টা তখন রাত 11:11। ওই মুহূর্তে আমি রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। হয়তো ভয়ের কারণে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারছিলাম না। এমন সময় আমার ঠিক কি করা উচিত সেটাও আমার মাথায় আসছিল না। একজন ফাদারের ভাতিজা হওয়ার কারণে এটুকু বুঝতে পারছিলাম আমার সাথে প্যারানরমাল কোনো কিছু ঘটতে চলেছে, আর আমাকে এই সমস্যার সমাধান পেতে হলে চার্চের ফাদারের সাথে দেখা করতে হবে। ওই রাতে আরও একটা চিন্তা আমাকে ঘুমোতে দেয়নি। স্বপ্নের বিষয়টা নিয়ে কিছুক্ষণ চিন্তা করতে করতে হুট করেই একটা জিনিস আমার মাথায় চলে আসে। আচ্ছা, আমি স্বপ্নে যা দেখলাম সেটা তো পজিশনের ধাপ, কিন্তু আমি সেটা রিভার্সে কেন দেখলাম? তাহলে আসলেও কি কেউ কোনো ডেভিলের আসরে পড়েছে? আমার কাছে কি সত্যি কেউ সাহায্য চাইছে? এই জন্যই কি আমি স্বপ্নগুলো দেখছিলাম? এই সব কিছু চিন্তা করতে করতেই সূর্যের তীক্ষ্ণ রশ্মি আমার রুমে প্রবেশ করতে থাকে। ভোরের আলো ফুটতে দেখি আমি, এবং এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে পড়ি আর ফ্রেশ হয়ে সোজা বেরিয়ে পড়ি চার্চের উদ্দেশ্যে। অনেক চার্চেই এক্সোসিজম পারফর্ম করা হয়, বিধায় আমার মূল উদ্দেশ্য ছিল সেই সব চার্চে গিয়ে এরকম একজন রোগীর খোঁজ করা যার সমস্যাগুলো আমার স্বপ্নের সাথে মিলে যাবে। আশেপাশের কয়েকটা চার্চে ঘুরে সেরকম কোনো তথ্য না পেয়ে আমি অফিসের দিকে যেতে থাকি। হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে আমার গাড়িটা থামিয়ে দেই। রাস্তার ডান পাশে ছোট্ট একটা চার্চ, আর কাকতালীয়ভাবে তার পাশেও একটা ডুপ্লেক্স বিল্ডিং। বিষয়টা অবাক করার মতো হলেও আমি বেশ আশা নিয়ে গাড়ি থেকে নেমে চার্চের দিকে এগিয়ে যাই। চার্চের বাইরে গিয়ে একজন ফাদারকে কিছু বাচ্চার সাথে কথা বলতে দেখে আমি তার দিকে এগিয়ে যাই। প্রেজ দ্য গড, হ্যালো ফাদার বলেই নিজের পরিচয় দিতেই সে বেশ হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলেন, মে দ্য গড ব্লেস ইউ চাইল্ড। কিন্তু ফাদার তার নিজের পরিচয় দেবার সময় হঠাৎই তার চেহারায় যেন আমি কিছু পরিবর্তন লক্ষ্য করি। দেখে মনে হচ্ছিল তিনি আমাকে দেখে কিছুটা অবাকই হয়েছেন। তবে সে সময় তিনি তার নাম ছাড়া সেভাবে কিছু না বলে আমাকে আমার প্রয়োজনের কথা জিজ্ঞেস করেন। ওনার নাম ছিল আর্থার। সময় নষ্ট না করে আমি সরাসরি তাকে আমার স্বপ্নের সাথে মিল থাকা একজন অসুস্থ মহিলার ব্যাপারে জিজ্ঞেস করি। এবার তিনি যেন আরেকটু অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন আমি এমন একজন মহিলার খোঁজ করছি। এরপর আমি তাকে আমার স্বপ্নের ব্যাপারটা খুলে বললে তিনি যেন বাকরুদ্ধ হয়ে যান। তিনি কোনো কথা না বলে আমার ডান হাতটা ধরে সোজা চার্চের ভেতরে নিয়ে যান। ভেতরে গিয়ে আরও 3 জন ফাদারকে আমি দেখতে পাই। তারা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। ফাদার আর্থারের ইশারায় তারা যেন এক প্রকার দৌড়ে আমার দিকে ছুটে আসেন। তাদের এমন আচরণ আমাকে সত্যিই ভাবিয়ে তুলেছিল। আমি কিছু বুঝতে না পেরে তাদেরকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে তারা আমাকে বসতে বলেন। কিন্তু এরপর ওনারা আমাকে যে ঘটনার বর্ণনা করেন সেটা শুনে আমার পক্ষে স্থির হয়ে বসে থাকাটা সম্ভব ছিল না। আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম। আমার সাথে কখনো এমনটা হবে তা কখনো কল্পনাও করিনি। ফাদার আর্থার শুরুতেই আমাকে স্থির হয়ে বসতে বলে খুব ধৈর্য সহকারে তার কথাগুলো শুনতে বলেছিলেন। আমাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখে বলেছিলেন, মিস্টার গ্যাব্রিয়েল ডিসুজা, আমি জানি না কথাটা ঠিক কিভাবে শুরু করব, আর আপনিই বা সেটাকে কিভাবে গ্রহণ করবেন। সত্যি বলতে আমরা কদিন যাবৎ আপনার খোঁজেই ছিলাম। এটা সত্যি কাকতালীয়ভাবে একটা ব্যাপার যে আপনি নিজেই আমাদের কাছে এসেছেন সাহায্য করার জন্য। আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন আমরা আপনার দেখা পেয়ে যেমনি অবাক হয়েছি তেমনি কিছুটা চিন্তামুক্ত হয়েছি। তবে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটার সমাধান পাওয়ার আগে আরও একজন মানুষের জীবনে ঘটে চলা কিছু ঘটনার ব্যাপারে আপনাকে জানাতে চাই। লিলিয়ান অফেলিয়া, ডাকনাম লিলি,
33 বছর বয়সী এই মহিলার স্বামী গত সপ্তাহে আমাদের কাছে এসেছিলেন তার স্ত্রীর কিছু সমস্যার কথা নিয়ে। সে নাকি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ এবং ডাক্তারের শরণাপন্ন হবার পরেও অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে গত 3 দিন যাবৎ সে কিছু অদ্ভুত আচরণের সম্মুখীন হয়েছে। মূলত তিনি একটি ডেভিলের দ্বারা পসেসড। এবং তিনি তারপরে সেই ঘটনাগুলো বর্ণনা করার পরে বলেন, তুমি সেই ছেলে যে লিলিকে সাহায্য করতে পারবে, কারণ গত 3 দিন যাবৎ একজন ছেলেকে নিয়ে সে স্বপ্ন দেখছে যে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আমি ফাদারের কাছ থেকে একদমই এমন কোনো উত্তরের আশা করিনি। মিনিট খানেকের জন্য আমি প্রায় ভ্যাবা চাকা খেয়ে গেলাম, কিন্তু একটা সময় নিজেকে সামলে নিতে সক্ষম হলাম। যেহেতু ফাদাররা লিলির সমস্যা সমাধানের জন্য আমাকে খুঁজছিলেন, সেহেতু আমার মনেও লিলিকে দেখার এবং স্বপ্নে সমাধান খোঁজার কৌতূহল জাগে। তাই আমি সরাসরি ফাদার আর্থারকে বলি যে আমি লিলির সাথে দেখা করতে চাই। ফাদার আর্থারও আমার কথায় রাজি হয়ে যান এবং নিজেই বিকেলে আমাকে লিলির বাড়িতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। আমি চার্চের ফাদারকে বিদায় জানিয়ে সোজা অফিসে চলে যাই এবং কিছু জরুরি কাজ শেষে অসুস্থতার কথা বলে হাফ ডে লিভ অ্যাপ্লিকেশন দিয়ে বেরিয়ে আসি। বিকেলে আমি সেই চার্চে ফাদারের সাথে দেখা করি এবং তিনি আর বাকি 3 জন সহযোগী আমাকে নিয়ে লিলিদের বাসার উদ্দেশ্যে রওনা দেন। আমি ভেবেছিলাম হয়তো চার্চের পাশে ডুপ্লেক্স বিল্ডিংয়ের কোনো একটা ফ্লোরে তাদের বাসা, তবে আমি ভুল ছিলাম। চার্চ থেকে প্রায় 5-7 মিনিটের দূরত্বে এক দোতলা বাড়িতে থাকতো তারা। লিলিদের বাড়িতে যাবার পর বেল বাজানো পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও তার স্বামী দরজা খুলে দেওয়ার পর যেই না ভেতরে প্রবেশ করেছি, অমনি ভেতরে একটা রুম থেকে খুব জোরে মহিলা কণ্ঠে চিল্লাচিল্লির আওয়াজ ভেসে উঠতে থাকে। বুঝতে পারছিলাম এটা লিলির গলা, কিন্তু হঠাৎই এমন রাগান্বিত কণ্ঠস্বর আমার কানে ভেসে আসে যা শুনে আমি 2 পা পিছিয়ে আসি। এটা সেই কর্কশ পুরুষ কণ্ঠস্বর যেটি আমি আমার স্বপ্নে দেখা সেই মাঝবয়সী মহিলার মুখ থেকে শুনেছিলাম। আমাকে ঘাবড়ে যেতে দেখে ফাদার আর্থার আমার কাছে এসে কিছুটা অভয় দিয়ে লিলির রুমের দিকে নিয়ে যান। দরজা খুলতেই আমি যেন আরো চমকে উঠি। শিকল দিয়ে লিলিকে ঠিকই সেভাবেই বেঁধে রাখা হয়েছে যেভাবে আমি স্বপ্নে দেখেছিলাম, আর সেই মাঝবয়সী মহিলার সাথে লিলির চেহারাও হুবহু মিলে যাচ্ছিল। অর্থাৎ পরপর 3 দিন স্বপ্নে আমি যে মহিলাকে দেখেছি সেটা আর কেউ নয়, লিলি ছিল। ফাদার আর্থার এবং বাকি 3 জনের সাথে লিলির ঘরে প্রবেশ করতেই লিলি যেন অট্ট হাসি হাসতে শুরু করলো। প্রথমবার এমন অবস্থায় একজন মানুষকে দেখে আমি যেন নিজেকে সামনে রাখতে পারছিলাম না। তবুও নিজের জীবন বাঁচাতে লিলির সাথে কথা বলাটা জরুরি মনে হচ্ছিল বিধায় ফাদার আর্থারের পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। ফাদার আর্থার বারবার আমাকে অভয় দিয়ে লিলির সাথে কথা বলতে বলেন। তিনি বলেন, লিলিকে যে শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে সেখান থেকে সে বেরোতে পারবে না, তাই ভয় পাবার কারণ নেই। এটা শুনে আমার মনে একটু সাহস সঞ্চয় হয়। তাই আমি ধীরে ধীরে লিলির কাছে গিয়ে কথা বলতে শুরু করি। প্রথমে লিলি আমার কোনো কথা জবাব দিচ্ছিল না, শুধু রক্তাক্ত চোখ উঁচিয়ে বিভৎস হাসি হাসতে হাসতে আমার দিকে তাকিয়েছিল। আমি তাকে তার সমস্যার কথা জিজ্ঞেস করার আগেই হঠাৎ সবটা কেমন যেন বদলে গেল। লিলির রক্তাক্ত লাল চোখ মুহূর্তেই স্বাভাবিক হয়ে যায়। চেহারায় দ্বিতীয় স্বপ্নের মতন মলিন ভাবটা ফুটে উঠতে থাকে। আচমকা সে আমার দিকে এগিয়ে এসে ক্রন্দনরত অবস্থায় বলতে শুরু করলো, আমি বাঁচতে চাই, দয়া করে আমাকে এই নরক থেকে উদ্ধার করুন। ও আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কথাটা বলেই হঠাৎ করে সে তার পূর্বের রূপে ফিরে গিয়ে আবারও অট্ট হাসি হাসতে হাসতে সেই কর্কশ পুরুষ কণ্ঠে বলে ওঠে, তোরা কেউ ওকে বাঁচাতে পারবি না। এই অবস্থা দেখে ফাদার আর্থার আমাকে নিয়ে লিলির ঘর থেকে বেরিয়ে আসেন। উনি লিলির স্বামীর সাথে কিছু কথা বলে আমাকে নিয়ে চার্চের উদ্দেশ্যে রওনা হন। চার্চে পৌঁছে উনি আমাকে এমন একটি কাজের কথা বলেন যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। তিনি বললেন, লিলির এক্সারসাইজটা নাকি আমাকেই পারফর্ম করতে হবে, অন্যথায় আমাদের দুজনকে বড় কোনো প্রতিদান দিতে হবে। কাজটা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না, কারণ আমার চাচা বেঁচে থাকতে একজন প্রিস্ট হিসেবে এক্সারসাইজম পারফর্ম করলেও তার ছিটে ফোটা ধারণা আমার মাঝে নেই। তাই আমি সরাসরি ফাদার আর্থারকে এক্সারসাইজমের ব্যাপারে মানা করে দেই। কিন্তু উনি আমাকে উত্তেজিত হতে দেখে কয়েকবার বিষয়টি বুঝিয়ে বলেন এবং এতে অনেকের জীবন বেঁচে যাবে বলে কাজটি করার জন্য রাজি হতে বলেন। আমি তার কাছ থেকে কিছু সময় চেয়ে নেই বিষয়টি নিয়ে ভাবার জন্য। ওই দিন বাড়ি ফিরে আমি বেশ ভয়ে ছিলাম, এই ভেবেছে আজ না জানি কোন দুঃস্বপ্ন আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ আমার ফোনে একটা কল আসে, ফাদার আর্থারের কল।
রিসিভ করতে উনি বলে ওঠেন, চিন্তার কোনো কারণ নেই, আপাতত তুমি আর কোনো দুঃস্বপ্ন দেখবে না, কিন্তু লিলির ব্যাপারটা ভুলে যেও না। আগামীকাল বিকেলে আমরা লিলির বাড়িতে যাব, তোমাকেও আমাদের সাথে যেতে হবে। এক্সোসিজমের জন্য যা যা তথ্য প্রয়োজন তার সবটা তোমাকেই লিলির কাছ থেকে সংগ্রহ করতে হবে। এই বলে ফাদার আর্থার কল কেটে দেন। মার্কাস চাচার মৃত্যুর পর আমি যেভাবে কখনো সৃষ্টিকর্তার দেখানো পথে চলিনি, কিন্তু এবার আমার কাছে সুযোগ এসেছে অসহায় একজন মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। তাই আর 7-5 না ভেবে নিজেকে প্রস্তুত করতে শুরু করি এক্সোসিজমের জন্য। প্রিয় লিসেনার্স, লিলির এক্সোসিজমের ঘটনা আপনারা ঘটনার প্রথম অংশে ইতিমধ্যেই জেনে গিয়েছেন। আশা করছি এখানে বিস্তারিত আর বলার দরকার নেই। গ্যাব্রিয়েলের ঘটনায় যাওয়া যাক। গ্যাব্রিয়েল 2 বার লিলির ওপর এক্সোসিজম পারফর্ম করে এবং সফল হতে পারে না। 7 দিনের কঠোর পরিশ্রম এবং ফাদার আর্থার ও ফাদার রয়ের সাহায্যে সে 3য় বার প্রচেষ্টায় সফল হয়। কিন্তু সব সফলতা হয়তো সুখের স্মৃতি বয়ে আনতে পারে না। যা হোক, সফলভাবে লিলির এক্সোসিজমের পর সে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। এক্সোসিজম হওয়ার 3 দিনের মাথায় একদিন সকালে লিলি চার্চে যায় আর ফাদার আর্থারের সাথে দেখা করতে চায়। তিনি তাদের জন্য বেশ কিছু খাবার এবং ফুল নিয়ে এসেছিলেন। ধন্যবাদ জানিয়ে যাবার সময় তিনি বলেছিলেন, গ্যাব্রিয়েল, আমার পরিবারের সদস্য বলতে টনি ছাড়া আর কেউ নেই, কিন্তু আজ থেকে তুমি আমার ছোট ভাই। তুমি না থাকলে হয়তো অকালেই আমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হতো। এরপর লিলি আমাকে তার বাড়িতে একদিন লাঞ্চের দাওয়াত দিয়ে চলে যান। আমিও এইসব ঝঞ্ঝাটের পাহাড় থেকে নেমে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে থাকি, কিন্তু বিধাতা যেন আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছিলেন। ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি, আমার জন্ম ডিসেম্বর মাসে, আর এখন ডিসেম্বর মাসই চলছে। লিলি আমার জন্য যে খাবারগুলো রান্না করে নিয়ে এসেছিল সেটা দিয়েই রাতের ডিনারটা সেরে ফেলি। সময়টা আনুমানিক 9:28 মতো। হঠাৎ করেই আমার প্রচন্ড রকমের ঘুম পেতে শুরু করে, কিন্তু ঘুমোলে তো চলবে না। এই কদিন অফিসের অনেক কাজ জমে গিয়েছে, সেগুলো শেষ করাটা জরুরি। কোনোভাবেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। একটা সময় নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ি। আন্দাজ করতে পারবেন কি ঘটতে চলেছে আমার সাথে? রাত 11:08। সামনের ডুপ্লেক্স বাড়ির ছাদে হিলিয়াম বাল্বের মৃদু আলোয় শিকল দিয়ে বাঁধা একজন মহিলাকে দেখতে পাচ্ছি। তবে এবার কোনো মহিলা নয়, একজন পুরুষকে বেঁধে রাখা হয়েছে। সে মাথা নিচু করে ডুকরে কেঁদে চলেছে, আর তার মাথার পেছনে মাকড়সার মতো দেখতে বিশাল আকৃতির সেই কালো ছায়া তাকে তিলে তিলে গ্রাস করে নিচ্ছে। একটা সময় যন্ত্রণায় ছেলেটা চিৎকার করে উঠে এবং তার চেহারার দিকে তাকিয়ে ছিটকে কয়েক কদম পেছনে গিয়ে পড়ে গেলাম, আর তারপর আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে সময় রাত 11:11। তাহলে কি আমি আবারও ডেভিলের মায়াজালে আটকা পড়লাম? কারণ ওই স্বপ্নের ওই ছেলেটা আর কেউ নয়, ওটা ছিলাম আমি, স্বয়ং আমি, গ্যাব্রিয়েল ডি সুজা। আমি কোনোভাবেই স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। লিলি তো সুস্থ হয়ে উঠেছেন, তাহলে কেন এই স্বপ্ন? কেন আবার সেই একই সময়? এর কোনো উত্তর আমার জানা ছিল না। পরের দিন অফিস আওয়ার শেষে চার্চে গিয়ে ফাদার আর্থারের সাথে দেখা করতে চাইলেও অফিস শেষে আমি তার সাথে দেখা করার কথা ভুলে গিয়েছিলাম। ওই দিন আবারও বাড়িতে ফিরে আসি, কিন্তু শরীর যেন এখন আর আমার নিজের ইচ্ছায় চলতে নারাজ। আমি কখন কি করছিলাম তার কোনো হদিস আমার ছিল না। এরপরে একে একে টানা 2 দিন একই সময়ে একই স্বপ্ন দেখি, শুধুমাত্র লিলির জায়গায় এবার আমার নিজের সাথে ঘটনাগুলো ঘটতে দেখছিলাম। আর আমি জানি না বারবার কেন শুধু রাত 11:11 আমার ঘুমটা ভেঙে যেত। এই ঘটনার 3 দিন পর থেকে আমি আমার শরীরের ওপর থেকে সম্পূর্ণ কন্ট্রোল হারাতে শুরু করি। অনেকবার ফাদার আর্থারের সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়ে ওঠে। একদিন অফিস থেকে বাড়িতে ফিরে ফ্রেশ হতে গিয়ে দেখলাম আমার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হবার মতো ছোপ ছোপ দাগ, কিন্তু শরীরের কোথাও কোনো ব্যথা অনুভব করছিলাম না। কয়েকজন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন নিলেও খুব একটা উপকার হচ্ছিল না। তবে মাঝে আমার সাথে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। আমি অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে শুরু করি। বারবার মনে হতে থাকে কেউ বোধহয় আমার কাছে কিছু চাইছে, কিন্তু কি চাইছে, তার চেহারা কেমন সেটা আমার কাছে স্পষ্ট নয়। এমনই এক ছুটির দিনে টেনিস কোর্ট থেকে ফিরে ফ্রেশ হবার পর একটা চিন্তা আমাকে খুব ভাবিয়ে তোলে। আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম একদিন সকাল থেকে দুপুর অবধি যা যা করেছি তার সবটাই আমার মনে আছে, কিন্তু দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি কি করছি বা কোথায় ছিলাম, কার সাথে ছিলাম, তার কোনো কিছুই আমার মনে নেই। তাহলে কি আমি আস্তে আস্তে বড় কোনো সমস্যার ভিতরে ঢুকে পড়ছি?
এসব কিছু ভাবতে ভাবতে আমার মনে ভয় জাগ্রত হতে শুরু করে। তাই আর দেরি না করে ফাদার আর্থারকে ফোন করে বসি, কিন্তু সে সময় উনি হয়তো ব্যস্ততার কারণে কল রিসিভ করতে পারেননি। এটাই আমার কাল হয়ে বসে। আচমকা আমি আমার পুরো শরীরে কোনো বিষাক্ত পোকার প্রাণীর কামড়ের ব্যথা অনুভব করতে শুরু করি। মনে হচ্ছিল লোহার শিখ গরম করে কেউ আমার শরীরে ঠেকিয়ে দিয়েছে। অনেকক্ষণ যাবৎ ব্যথায় কাতরাচ্ছি। হঠাৎ আমার ফোনে ফাদার আর্থারের কল আসে। আমি কোনো রকম ছুটে গিয়ে কলটা রিসিভ করে বলি, প্লিজ প্লিজ হেল্প মি। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে ঘরের মেঝেতে আবিষ্কার করি। তখন প্রায় সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, রাত হয়ে গেছে। আমি কোন রকম কষ্ট করে মেঝে থেকে উঠে বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে দেখি ফাদার আর্থারের 7 থেকে 8টার মতো মিসড কল। আমি সাথে সাথে ফাদার আর্থারকে কল ব্যাক করি এবং সাহায্য চাই। তিনি আমাকে সময় নষ্ট না করে সোজা চার্চে যেতে বলেন। আমিও তাড়াহুড়া করে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে গিয়ে দেখি আমার পুরো শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, যেখান দিয়ে তখনও তাজা রক্ত বেরোচ্ছিল। পিঠের কয়েকটা জায়গায় এমনভাবে দাগ বসে গিয়েছিল যে দেখে গভীর ক্ষতের মতো দেখাচ্ছিল। ঠিক তখনই আমার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায়। স্বপ্নের লিলি এবং আমার ঘাড়েও তো ঠিক একই রকমের ক্ষতের সৃষ্টি করেছে মাকড়সা আকৃতির সেই কালো ছায়া। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকম বাড়ি থেকে বেরিয়ে চার্চে চলে যাই। সেখানে গিয়ে দেখি ফাদার আর্থার আগে থেকে আমার জন্য অপেক্ষা করে বাইরে দাঁড়িয়ে আছেন। আমি দৌড়ে তার কাছে যেতেই তিনি আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে দিতে চার্চের ভেতরে নিয়ে যান। চার্চের ভেতরে যাবার পরে একে একে ফাদার আর্থারকে আমি একদিনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। আমার কথা শুনে ফাদার আর্থার যেন নিশ্চুপ হয়ে বসেছিলেন। তার মুখের দিকে তাকিয়ে আমার এতটাই মনে হচ্ছিল যে তিনি আগে থেকেই সবটা জানতেন। কয়েকবার তার কাছ থেকে সমাধান চাইলেও তিনি মাথা নিচু করে বসেছিলেন। এরপর নিস্তব্ধতা ভেঙে তিনি বলতে শুরু করলেন, মাই চাইল্ড, প্লিজ ফরগিভ মি। লিলির এক্সোরসিজম চলাকালীন একটা বিষয় আমি তোমার কাছ থেকে লুকিয়েছিলাম, কিন্তু এখন হয়তো সেটা বলার সময় এসে গিয়েছে। আসলে এক্সোরসিজম সফল হবার পর লিলি আমাকে ধন্যবাদ জানানোর জন্য চার্চে এসেছিল, কিন্তু সে চার্চে প্রবেশ না করে বাইরে থেকে আমার সাথে কথা বলে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছিল। আর এটাও বলেছিল সে তোমার সাথে দেখা করতে এসেছে। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরেও আমার কাছে লিলির আচরণ একটু অদ্ভুত মনে হয়েছিল। লিলি চলে যাবার পর ওর চোখের চাহনি বারবার আমাকে ভাবিয়ে তুলছিল। ওরা স্বাভাবিক কোনো মানুষের চোখের চাহনি না, একদমই মনে হয়নি আমার কাছে সেটি। তাই আমি আমার কিছু রিচুয়াল ফলো করে তোমার ব্যাপারে জানার চেষ্টা করতে থাকি। শুধু এটুকু জানতে পেরেছি যে তুমি তুলা রাশির একজন মানুষ, যার জন্ম কোনো এক বিশেষ দিনের বিশেষ সময়। তোমার অগোচরে ফাঁদ ফেলে যে কোনো স্ট্রং নেগেটিভ এনার্জি তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে, আর এখন সেটাই হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব তোমাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে হবে। ফাদার আর্থারের কথা শুনে আমি যেন মানসিকভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলাম। কিন্তু জীবন যুদ্ধে আরেকবার জয়ী হতে ভাগ্য বাজিয়ে দেখার জন্য একটা উপায় খুঁজছিলাম। তাই আমি ফাদার আর্থারকে তার নিয়ম অনুযায়ী আমাকে সুস্থ করে তোলার জন্য অনুরোধ জানাই। ফাদার আর্থার তার বাকি 2 সহযোগী এবং ফাদার রয়কে ডেকে আমাকে একটা রুমের ভেতরে নিয়ে যান। এর পরের ঘটনার কথা আমার আর মনে নেই। ফাদার আর্থার এবং রয়ের কাছ থেকে শুনেছিলাম তারা আমার মাধ্যমে ডেভিলকে ডেকেছিল। তাকে অনেকবার এমনটা করার কারণ জিজ্ঞেস করার পরেও প্রথমবার সে কোনো জবাব দেয়নি। দ্বিতীয় দিন তারা আমার ওপর এক্সোরসিজম করার প্রিপারেশন নিতে শুরু করলেও তৃতীয় দিন আমার ওপর প্রথম এক্সোরসিজম পারফর্ম করা হয়, কিন্তু তারা সফল হতে পারেনি। চতুর্থ দিন আবারও তারা আমার ওপর এক্সোরসিজম পারফর্ম করে, কিন্তু সেটাও বিফলে যায়। ফাদার আর্থার ও ফাদার রয় স্পষ্ট বুঝতে পারছিলেন ডেভিল আমাকে পজেস করেছে, কিন্তু এক্সোরসিজমের সময় কোনোভাবেই তার দেখা মিলছে না। একটা সময় তারা ভাবার জন্য কিছুটা সময় নেয়। তারা তাদের রিচুয়াল এবং রিসার্চ থেকে বড় কোনো ফাদারের শরণাপন্ন হবার জন্য ভাবতে থাকেন। ঠিক এমন সময় 5ম দিন বিকেলে আমার জ্ঞান ফেরে। প্রায় 5 দিন পর জ্ঞান ফিরে আমি নিজেকে চার্চের সেই বদ্ধ রুমে আবিষ্কার করি। কয়েকবার ফাদারকে ডাকার পরেও রয় দরজা খুলে আমার কাছে আসে এবং পানি খাইয়ে যান। কিছুক্ষণ পর তিনি আমাকে 5 দিন যাবৎ চলতে থাকা সবগুলো ঘটনার কথা বলেন। আমি রীতিমতো আশাহত হতে শুরু করি, কিন্তু তখনই ফাদার আর্থার ভেতরে এসে বলেন তিনি বড় কোনো ফাদারের সাথে কথা বলেছেন, খুব দ্রুতই নাকি আমার সমস্যার সমাধান মিলবে। ওই দিন বিকেলেই আমি ফিরে আসি। প্রচণ্ড পরিমাণের অসুস্থ এবং ক্লান্ত থাকার কারণে আমি আগেভাগেই ঘুমিয়ে পড়ি। কিন্তু না, এবার রাত 11টা 11 মিনিট নয়, ঘড়িতে সময় 3টা বেজে 1 মিনিট। আমি আমার বিছানাতেই শুয়েছিলাম।
হঠাৎ দেখলাম আমার ডান পাশে ঘন কুয়াশার মতো কুণ্ডুলি পাকিয়ে কিছু একটা এগিয়ে আসছে। ভালোভাবে লক্ষ্য করতে দেখলাম সেই কুণ্ডুলি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গিয়ে সেখানে এক অর্ধমানব ও অর্ধ পশু আকৃতির বিভৎস চেহারার কিছু একটা আগমন ঘটল। সে আমার কানের কাছে এসে এমন একটা কাজের কথা বলল যেটা কখনোই করা সম্ভব নয়। এতে যে কোনো মানুষের জীবনাশের সম্ভাবনা রয়েছে। আমি না বলে চিৎকার দিয়ে বিছানা ছেড়ে উঠতেই বুঝলাম এটা স্বপ্ন ছিল। ঘুরতে সময় রাত ৩:৩ মার্কাস চাচার মুখ থেকে শুনেছিলাম এই সময়টাকে বলে ডেভিলস আওয়ার। আমি বুঝতে পারছিলাম আমার শেষ সময় ঘনিয়ে আসছে। স্বপ্নে সেই ডেভিল আমার কাছে যা চেয়েছে সেটা আমি কখনো কাউকে বলতে পারবো না, আর নিজেও কখনো করতে পারবো না। তাই ওই মুহূর্তে আমাকে কঠোর একটা সিদ্ধান্ত নিতে হতো, এবং আমি আমার জীবনের সবচেয়ে কঠোর সিদ্ধান্ত নেই তখনই নিয়ে ফেলেছিলাম সেটি। তবে এর আগে ফাদার আর্থারের সবটা জানানো উচিত ছিল বলে পরদিন সকালে আমি তার কাছে গিয়ে সবটা খুলে বলি, শুধুমাত্র আমার সিদ্ধান্তের কথা ছাড়া। আমার স্বপ্নের কথা শুনে উনিও বেশ চিন্তিত হয়ে পড়েন, কিন্তু এই বলে আশ্বাস দিয়েছিলেন যে খুব দ্রুতই বড় একটা ফাদার আমার চিকিৎসার জন্য শহরে আসছেন। এরপর আমি ফাদার আর্থারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসি। এতক্ষণ গ্যাব্রিয়েলের কাছ থেকে যা যা শুনছিলেন তার সবটাই যে ফাদার আর্থারকে বলে গিয়েছিল, আর ফাদার আর্থার এই ঘটনা সবার সামনে তুলে ধরেছেন। বিষয়টা বোধহয় আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। গ্যাব্রিয়েলের ঘটনা ফাদার আর্থার সবাইকে বলছেন মানে? তাহলে গ্যাব্রিয়েল? জি হ্যাঁ প্রিয় লিসেনার্স, আপনারা ঠিকই অনুমান করেছেন। ওই রাতে স্বপ্নের পর গ্যাব্রিয়েল বুঝতে পেরেছিল সে বেঁচে থাকলে তার সাথে আরো অনেক মানুষের প্রাণ নাশ হবার আশঙ্কা আছে। তাই সে ডেভিলের সব পরিকল্পনা ভেস্তে দিতে নিজের জীবন নিজের হাতে শেষ করে দেয়। সুইসাইডের আগে সে ফাদার আর্থারের জন্য একটি ছোট্ট নোট রেখে যায়, যা ছিল কিছুটা এমন: আমি গ্যাব্রিয়েল সজ্ঞানে নিজের জীবন বিসর্জন দিচ্ছি। আমার কাছে সে যা চাইছে তা কখনোই দেওয়া সম্ভব নয়। আমাকে এমনিতেই মরতে হবে, কিন্তু এমন মৃত্যু আমি চাই না যেখানে আরো শত মানুষের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি নিরুপায়। অনেক বড় পাপ করতে চলেছি। হে ঈশ্বর, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার কি দোষ তা আমি জানি না। যদি একটা জীবনের বিনিময়ে আরো একটি জীবন রক্ষা পায় তাহলে আমার শান্তি। আমি না হয় নরকের শাস্তিটাই ভোগ করলাম। আমি বলবো না এতে আমার কোনো আফসোস নেই, অবশ্যই আফসোস আছে, কিন্তু সকলের ভালোর জন্য আমাকে এই পথটাই বেছে নিতে হলো। আমি গ্যাব্রিয়েল এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কি ঘটনা শেষ ভাবছেন? আরো একটু সময় আমাদের সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা। আমি আপনাদের জিজ্ঞেস করব না কেমন আছেন, কেননা স্টোরির শুরুতেই মোহাম্মদ সাবিত আলম আপনাদের কাছে জানতে চেয়েছিলেন আপনারা কেমন আছেন। এই ঘটনাটি মূলত আমি কার কাছ থেকে কালেক্ট করি তা এখনই বলছি না। এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন এটি একটি কম্বো স্টোরি। হ্যালোইনে আপনাদের জন্য নতুন কিছু করার প্ল্যান করেছিলাম, আর সেজন্যই সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদের জন্য এই ঘটনাটি লেখা। বেশি সময় নষ্ট না করে ঘটনার বাকি অংশ বলছি আমি, মোহাম্মদ সিফাত আলম। এবারে ফিরে আসি টনির কথায়। টনি কি ফাদার আর্থার আর গ্যাব্রিয়েলকে খুঁজে পেয়েছিল? না প্রিয় লিসেনার্স, টনি তাদেরকে আর খুঁজে পাননি। সে সময় চার্চে উপস্থিত ছিলেন ফাদার মরিস। ফাদার মরিস চার্চের সকল বিষয় দেখাশোনা করতেন। তিনি টনিকে বলেন লিলিয়ন নাকি তার এক্সোসিজমের 3 দিন পর চার্চে এসেছিল, কিন্তু কারোর সাথে দেখা করেনি। তখন টনি এতে অস্বীকৃতি জানায় এবং সে বলে লিলির এক্সোসিজমের 3 মাস পর্যন্ত নাকি ডাক্তার তাকে বেড রেস্ট দিয়েছিল। সে এই 3 মাসে বাসা থেকে বের হয়নি। তখন ফাদার মরিস বুঝতে পারেন তাহলে হয়তো সেদিন লিলির রূপে সে ডেভিল চার্চে এসেছিল। টনি বারবার ফাদার আর্থার আর গ্যাব্রিয়েলের কথা জিজ্ঞাসা করেন ফাদার মরিসকে। ফাদার মরিস একটি দীর্ঘ শ্বাস ফেলে টনিকে জানায় গ্যাব্রিয়েলের আত্মহত্যার কথা। টনি প্রচণ্ড ব্যথিত হয় এতে। এখান থেকেই শুরু হয় আরও একটি ঘটনা। এই ঘটনাটি ছিল ফাদার আর্থারের। গ্যাব্রিয়েল মারা যাবার আগে ফাদার আর্থারের জন্য যে চিঠি লিখে যায় তা ফাদার মরিস টনিকে পড়ে শোনান। ঘটনার বাকি অংশ ফাদার মরিসের ভাষায় শেয়ার করেন টনি। বলছেন ফাদার মরিস, গ্যাব্রিয়েল আত্মহত্যা করার আগে এই চিঠি লিখে রেখে যায়। ফাদার আর্থার
যখন গ্যাব্রিয়েলের চিঠি পড়া শেষ করেন তখন তিনি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একটা ছেলের এমন অকাল মৃত্যু মেনে নেওয়া আসলেই অনেক বেশি কঠিন। এছাড়াও চিঠিতে গ্যাব্রিয়েল যা লিখেছিল তা সম্পর্কে কেউ কোনো কিছুই জানতেন না, কেননা চিঠিতে গ্যাব্রিয়েল পরিষ্কার করে কোনো কথাই বলেননি। ব্যাপারটা ছিল এমন যে এটি অজানা কোনো একটি রহস্য যা গ্যাব্রিয়েলের সাথে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ফাদার মরিস, আর গ্যাব্রিয়েলের সাথে লিলির এক্সোসিজম করা ফাদার আর্থার ছিলেন আমার কলিগ। ফাদার আর্থার আমার অনেক আগেই চার্চের ফাদার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। খুবই অমায়িক একজন ব্যক্তি ছিলেন ফাদার আর্থার। হ্যাঁ, ছিলেন। কি ভাবছেন ছিলেন কেন বলছি? কারণ ফাদার আর্থারের এটি ছিল লাস্ট কেস। এই কেস ওনারও জীবনের প্রদীপ নিভিয়ে দেয়, আর আমাদের হাতে লাগিয়ে দিয়ে গেছে ফাদার আর্থারের তাজা রক্ত। গ্যাব্রিয়েলের আত্মহত্যার পর ধীরে ধীরে ফাদার আর্থার অতি প্রাকৃত কিছু ঘটনা এক্সপিরিয়েন্স করতে শুরু করেন। উনি প্রায় সময়ই নিজেকে আয়নার ওপারে বিকৃত অবস্থায় দেখতেন। নিজের চেহারা নিজেই নখ দিয়ে টেনে ছিঁড়ে ফেলতেন, নিজের হাতের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলতে দেখতেন। স্বপ্নে তিনি তার আশেপাশের অসংখ্য সাপের হিস হিস শব্দ শুনতে পেতেন। কখনো দেখতেন তার পা থেকে মাথা পর্যন্ত সাপ ঘিরে রেখেছে। স্বপ্নে তিনি প্রচণ্ড চাপ অনুভব করতেন আর দেখতেন দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ একজন তার কাছে কোনো একটি কিছুর অনুমতি চাইছে। ফাদার আর্থার এসব নিয়ে আমাকে যা বলেছিলেন তা ছিল, সে আমার কাছে অনুমতি চাচ্ছে, আমি দেইনি, কিন্তু সে খুব রাগান্বিত হয়ে আছে। হয়তো আর বেশি দিন আমার অনুমতির অপেক্ষা করবে না। আমাকে পজেস করেছে সে। আমাকে পজেস করেও চরম যন্ত্রণা দিয়ে যায় আমার রুহুটাকে। আমার শরীরে ভর করে নিজেকে নিয়ন্ত্রণ করে, আর ভেতরে ভেতরে আমার রুহুটাকে অসহনীয় অত্যাচার করে। জানি না আমার কি অপরাধ, কি করেছিলাম আমি। আমার মাধ্যমে হয়তো কোনো এক খেলা খেলতে চাচ্ছে সে, হয়তো জানতে চাচ্ছে এই দুনিয়ায় যেমন আলো আছে তেমনি আছে আঁধার, যেমন আছে ভালো তেমনি আছে খারাপ, যেমন আছে ঈশ্বর তেমনি আছে শয়তান। সে বলে আমি অনুমতি দিলে নাকি আমার জন্য ব্যাপারগুলো সহজ হয়ে যেত, কিন্তু এখন আমাকে সাজা ভোগ করতে হবে। কিসের সাজা আমি জানি না। এমনভাবে কথা বলে যেন তার খুব তাড়া, জলদি কিছু একটা না করলে হয়তো দেরি হয়ে যাবে। এটা শুধু স্বপ্ন নয়, আমি জানি এটা ভবিষ্যৎ। আমার পেছনে যে আছে সে কোনো সাধারণ কেউ নয়, সে লুসিফারের ছোট ছেলে। গ্যাব্রিয়েল যখন লিলিয়ানের এক্সোসিজম করে তখন শয়তান নিজের নাম মিথ্যা বলেছিল, কেননা সে নিজের পরিচয় দিলে আমরা ওর ওপর বল খাটাতে পারতাম। সে তো নাটক করেছে। গ্যাব্রিয়েল আমাকে তা বলেছিল। সে নাটক করে লিলিকে ছেড়ে দিয়েছিল। আমিও সেখানে উপস্থিত ছিলাম। সে এখনো আমাকে তার নাম বলেনি, শুধু বলেছে সে লুসিফারের ছোট ছেলে। আমাকে সে ছাড়বে না। আমার সময় প্রায় শেষ ফাদার, আপনি আমার জন্য কিছু করার চেষ্টা করবেন না। আমি গ্যাব্রিয়েলের এক্সোসিজম করেছিলাম জন্য সে আমার পেছনে লেগেছে। আপনার পেছনে সে লাগুক তা আমি চাই না। ফাদার, দয়া করে আপনি চলে যান। আমার যা হবার হোক, কিন্তু আমি অন্য কারো ক্ষতির কারণ হতে পারবো না। ফাদার আর্থারের কথা শুনে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ফাদার আর্থার কেন এসব বলছেন সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। গ্যাব্রিয়েলের কেস স্টাডি করি, কিন্তু গ্যাব্রিয়েল কেন আত্মহত্যা করলো সেটা আমার কাছে অপরিষ্কার। হয়তো সঠিক সময় তা জানতে পারলে ফাদার আর্থারকে বাঁচাতে পারতাম। ফাদার আর্থারের অনুরোধ মতে তাকে চার্চের একটি কক্ষে রাখা হয়েছিল। আমি মাঝে মাঝে যেতাম তার সাথে দেখা করার জন্য। কেমন যেন মন মরা হয়ে গেছেন তিনি। খাওয়া দাওয়া যে করে না সেটা তার শরীরের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়। আমার সাথে তেমন কোনো কিছুই আর শেয়ার করেন না তিনি। হয়তো ভাবেন আমি তাকে সাহায্য করতে গিয়ে তার মতোই মহা বিপদে পড়ব। কিছুদিনের মাঝেই মারা যান ফাদার আর্থার। তার মৃত্যু আমি স্বচক্ষে দেখেছি। ফাদার মারা যাওয়ার আগের দিন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। সে শুধু আমাকে একটি কথাই বলেছিল, আর সেটি ছিল, আজ আমার অনুমতি ছাড়াই সে যেভাবেই হোক প্রবেশ করবে। আমাকে সে বলেছে, আজকের পর থেকে আপনি দয়া করে এখানে আসবেন না। গ্যাব্রিয়েলের চিঠির রহস্যের কথা জানতে চায়। এটা তার ফাঁদ। এই ফাঁদে পা দেবেন না। এই ডেভিল আমার সাথেই দুনিয়া থেকে বিদায় নেবে। আপনারা এর মধ্যে আসবেন না। ফাদার আমাকে আর না আসার জন্য অনেক অনুরোধ করেন। আমি এক পর্যায়ে মেনে নিলেও মনে কেমন যেন শান্তি পাচ্ছিলাম না, কেননা গ্যাব্রিয়েলের চিঠির লেখাগুলো মানে জানার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম। অমীমাংসিত কোনো কিছু নিয়ে চিরকাল মানুষের আগ্রহ থেকে যায়। আমিও তার ব্যতিক্রম নই। পরের দিন খবর আসে ফাদার আর্থার
পজেসড। চার্চের ফাদারদের কাছে এই কেস খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কেননা যিনি পজেসড তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং চার্চের একজন ফাদার। ফাদার আর্থার সবাইকে মানা করার পরও তার এক্সোরসিজম করার জন্য বিশপ নির্দেশ দেন, কেননা আমরা যদি নিজেদের মানুষকে রক্ষা করতে না পারি তবে অন্যের রক্ষণাবেক্ষণ কিভাবে করব। আমি তার 7-5 না ভেবে ফাদারের এক্সোরসিজম করার জন্য নিজেকে প্রস্তুত করি। আমি যখন সেখানে পৌঁছাই তখন দেখি খোদ বিশপ ফাদার আর্থারের রুমে যাবার জন্য 3 জন ফাদারকে নিয়ে অপেক্ষা করছেন আমার জন্য। আমি সহ মোট 5 জন একসাথে ফাদার আর্থারের রুমে প্রবেশ করি। রুমে প্রবেশ করে দেখি সম্পূর্ণ রুম ধোঁয়ায় ভর্তি, ফাদারকে দেখা যাচ্ছে না। আস্তে আস্তে চোখের সামনে যখন সব পরিষ্কার হচ্ছিল তখন আমরা দেখি ফাদারের শরীর থেকে এই ধোঁয়া বের হচ্ছে। ফাদারের চেহারা সেই গ্যাব্রিয়েলের দেখা শয়তানের চেহারার মতো, মাথায় তুলনামূলক ছোট ছোট 2টি শিং, আর চোখের মণি শিকারী জন্তুর চোখের মণির মতো জল জল করছে তার 2 চোখের মণি। আমাদের দেখে সে ক্রমাগত হেসেই যাচ্ছিল। এক পর্যায়ে বিশপ রাগান্বিত হয়ে তার গায়ে হলি ওয়াটার বা পবিত্র পানি ছিটিয়ে দেন, কিন্তু কোনো লাভ হয় না। হলি ওয়াটার ছিটানোর যেন কোনো বিষয়ই নয় তার কাছে। সে নিজেই অট্টহাসি হেসে ওঠে। কিছুক্ষণ পর আমি সহ বাকি 3 জন ফাদার বাইবেলের ভার্স পড়তে পড়তে এক্সোরসিজম শুরু করি। 2 লাইন পড়ার পর সেই ডেভিল আমাদের চিৎকার করে থামতে বলে। আমরা না থামলে ফাদার আর্থারকে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে। আমরা সব উপেক্ষা করে বাইবেল পড়ছিলাম, আর সাথে সাথে ফাদার আর্থারের হাতে আপনা আপনি অনেক বড় একটি জখম হয়ে যায়। মনে হচ্ছিল কেউ ধারালো নখ দিয়ে তার শরীরের সেই অংশ চিরে দিয়েছে। বাধ্য হয়ে আমাদের থামতে হয়। এরপর সে আমাদেরকে বলে ছোট্ট একটা কাহিনী শোনাতে চায়, এরপর নাকি সে নিজেই চলে যাবে। বিশপ তার কথা শুনে কাহিনী শুনতে রাজি হয়। ফাদার আর্থারের জীবন বাঁচাতে শুরু হয় ডেভিলের কাহিনী। সে বলে সে নাকি লুসিফারের ছোট সন্তান। তার সঠিক নাম সে আজ পর্যন্ত কাউকে বলেনি এবং কখনো বলবেও না। তার উপর নাকি একটা অভিশাপ আছে, কিন্তু সে কথায় পরে আসা যাবে। তার নাকি একজন বড় ভাই আছে যার ক্ষমতা লুসিফারের প্রায় সমতুল্য ছিল। লুসিফার হচ্ছে ডেভিল এম্পায়ারের রাজা। তার বড় পুত্র অসম্ভব সাহসী এবং অ্যাগ্রেসিভ ছিল। সে প্রায় 2000 বছর আগে খুবই রিনাউন্ড একজন সেইন্ট পজেস করার চেষ্টা করে। সে প্রায় সফল হয়েই গিয়েছিল, কিন্তু সেই সেইন্ট তার উদ্দেশ্য বুঝতে পারে এবং তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। সে জাহান্নামে যাবার আগে এই ডেভিলের ওপর দায়িত্ব দিয়ে যায় সেই সেইন্টকে পজেস করার মাধ্যমে পাপ কাজ করে ডেভিলের দৃষ্টান্ত স্থাপন করার জন্য। এবারে সে আসে তার অভিশাপের কথায়। তার ভাই যখন তাকে এই দায়িত্ব দিয়ে যায় তখন তার সাথে একটি শর্ত দিয়ে যায়। শর্তটি ছিল তাকে সেই সেইন্টকে পজেস করতে হবে, নয়তো তার আয়ু কমতে শুরু করবে। এর কারণ তার ভাই জাহান্নামে যাবার সময় সেই সেইন্টের ওপর প্রতিশোধ নেবার জন্য লুসিফারের কাছে প্রার্থনা করে তার ভাইয়ের অমরত্ব কেড়ে নেবার জন্য, যেন সে বাধ্য হয়েই সেই সেইন্টকে পজেস করে। আর যদি সে সেইন্টকে পজেস করতে না পারে তাহলে ধীরে ধীরে তার আয়ু কমতে থাকবে। এরপর নাকি সে অনেকবার চেষ্টা করে সেই সেইন্টকে পজেস করার জন্য, কিন্তু ব্যর্থ হয়। এক পর্যায়ে সেই সেইন্ট যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন সে তার জীবন বাঁচানোর রাস্তা খুঁজতে থাকে। সেই রাস্তা খুঁজতে খুঁজতে সে তার আয়ু বাড়ানোর উপায় খুঁজে বের করে। তার আয়ু বাড়ানোর জন্য নাকি তুলা রাশির জাতক প্রয়োজন হবে, যার জন্ম হবে ডিসেম্বর মাসে, আর তাকে অবশ্যই পুরুষ হতে হবে। সেই পুরুষের 1 ফোঁটা রক্ত তার শরীরের তাপে পুড়িয়ে যে ধোঁয়া বের হবে সেটা তাকে গ্রহণ করতে হবে। এতে তার আয়ু বাড়বে আর সেই পুরুষের মৃত্যু হবে। তার আয়ু বাড়ার সাথে সাথে তার শিং আকার বড় হবে, কিন্তু সে নির্দিষ্ট সময় পর পর এই কাজ করতে ব্যর্থ হয় এবং এভাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন একদম ছোট হয়ে যাবে তখনই তার মৃত্যু হবে। আমরা তার শিংয়ের দিকে তাকিয়ে দেখি তার শিং আস্তে আস্তে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। এরপর সে বলে তার কোনো শিকার যদি নিজের প্রাণ হরণ করে তাহলে সে এতদিন যাদেরকে পজেস করেছে তাদের রক্তে পোড়ানো ধোঁয়া গ্রহণ করার মাধ্যমে তার আয়ু বাড়িয়েছে, তার সবকিছুই বিফল হয়ে যাবে। অর্থাৎ তার আয়ু প্রায় শেষ হয়ে যাবে। তার কাছে কোনো অন্য রাস্তা নেই, আয়ু নাকি প্রায় শেষ। এই জন্যই সে ফাদার আর্থারকে সিলেক্ট করে তার উপাসক হিসেবে। জি হ্যাঁ প্রিয় লিসেনার্স, আপনারা ঠিকই শুনেছেন। ডেভিলের ভাষ্য মতে ফাদার আর্থার ছিল এই ডেভিলের উপাসক। সে শুরু থেকে সব জানত, গ্যাব্রিয়েল, লিলি সবার কথাই জানত, কিন্তু ফাদার আর্থার এটা জানত না যে গ্যাব্রিয়েল আত্মহত্যা করবে। ফাদার আর্থার সবার বিশ্বাস অর্জন করার জন্য নানান ধরনের এক্সোরসিজম করে সেখানে। শুধুমাত্র সে ছাড়া অন্য কেউ সফল হতে পারেনি। ফাদার আর্থার এই ডেভিলের সাথে ডিল করেছিল। সেই ডিলটি ছিল যে এই ডেভিলের আয়ু বৃদ্ধি করার জন্য
তার সাহায্য করবে। বিনিময়ে সেই ডেভিল তার মৃত মাকে জীবিত করার জন্য তাকে সাহায্য করবে। ফাদার আর্থার তার মাকে অনেক ভালোবাসত। তার মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারেনি, তাই তার মাকে জীবিত করার জন্য সে এই ডেভিলের সাথে ডিল করে। এসব শোনার পর আমাদের বিশপ প্রশ্ন করেন, তাহলে এখন তুমি কি চাও? ফাদারকে মেরে ফেলবে নাকি ছেড়ে দেবে? বিশপের কথায় ডেভিল বুঝতে পারে সে আর ফাদার আর্থারকে বাঁচানোর জন্য আগ্রহী নয়। সে বলে তার কাছে এখন একটাই রাস্তা খোলা, আর সেটি হলো ফাদার আর্থারের হাতে আমাদের সকলের মৃত্যু। ফাদার আর্থারের হাতে আমাদের মৃত্যু হলে ফাদার আর্থারের পাপের বোঝা ভারী হবে, আর সেই পাপই তার আয়ু বাড়াবে। কেননা ডেভিলের কাজই হলো মানুষকে পাপ কার্যে লিপ্ত করা। তার পিতা লুসিফার খুশি হলেই তার জীবন রক্ষা পাবে। এই কথা বলে সে ফাদার আর্থারের শরীর ত্যাগ করে। ফাদার আর্থারের জ্ঞান ফিরে এলে তাকে আমরা সব বলি এবং ডেভিলের সাথে তার ডিলের কথাও ফাদার আর্থারকে বলি। হ্যাঁ, আমি আমার মায়ের জন্য এসব করেছি। আমার মা মারা যাননি, তিনি বেঁচে আছেন। তার শুধুমাত্র একটি শরীর দরকার ছিল, তাই জন্যই আমি ডেভিলের সাথে ডিল করি। আমি দুঃখিত, আমাকে আপনাদের প্রাণ নিতে হবে, নয়তো আমার ডিল সম্পূর্ণ হবে না। আমি তখন ফাদার আর্থারকে প্রশ্ন করি, তাহলে আপনি বারবার আমাদেরকে এখানে আসতে মানা করছিলেন কেন? আমরা না আসলে আপনি তখন ডিল কিভাবে সম্পূর্ণ করতেন? উত্তরে আর্থার বলেন, মানুষ কেমন আপনারা জানেন? আমি জানি। মানুষকে যে কাজ করতে নিষেধ করা হয় তা করার আগ্রহ তাদের মনে আরো বেশি বাসা বাঁধে। গ্যাব্রিয়েলের কেস স্টাডি করার পর তার চিঠি নিয়ে আপনাদের আগ্রহ জেগেছিল। এটাই তো আমার হাতিয়ার। আর এক সময় এই আগ্রহ থেকেই যে কাজ করতে আপনাদের নিষেধ করা হয়েছে তা কি সুন্দরভাবে আপনারা করেও ফেলেছেন। আপনারাও তাহলে আমার পাতা ফাঁদে পা দিলেন। এটাই আমি আগে থেকে জানতাম। এবার আপনারা প্রস্তুত হন, আপনাদের অন্তিম সময় এসে গেছে। এই বলে আর্থার তার বিছানার বালিশের নিচ থেকে একটা লম্বা ছুরি বের করে আমাদের দিকে ধেয়ে আসে। আমরা তিনজন তাকে ধরাধরি করেও তার সাথে পেরে উঠছিলাম না। তার শরীর যেন অস্বাভাবিক শক্তি। আমরা অনেক চেষ্টা করে তাকে কাবু করতে পারছিলাম না। তার শক্তি যেন ভয়ঙ্কর পশুর শক্তিকেও হার মানাচ্ছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে আমরা তাকে ধরে বিছানায় শুইয়ে দিতে সক্ষম হই। বিছানায় শুইয়ে যখন আমরা তাকে রশি দিয়ে বাঁধতে যাব, তখনই সে আমাদেরকে এক ঝটকায় প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। মেঝেতে ফেলে দিয়ে আমাদের সাথে থাকা একজন ফাদারের শরীরের ওপর লাফ দিয়ে উঠে পড়ে। সেখানে থাকা চার্চের কর্তব্যরত বিশপ তাকে ধরে সরানোর চেষ্টা করলে সে তার হাতে থাকা ছুটিটা বিশপের গলায় বসিয়ে দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন বিশপ। মুহূর্তের মধ্যেই রক্তে ভিজে যায় রুমের মেঝে। আমরা বিশপকে ধরে তাকে রুম থেকে বের করে নিয়ে যাবার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। আমাদের চেষ্টা ব্যর্থ হবার কারণ ফাদার আর্থার সে ক্রমাগত তার ছুরি দিয়ে আমাদের আঘাত করার চেষ্টা করছিল আর বলছিল, ডেভিলের কৃপায় আমি ভালো শক্তি অর্জন করেছি যা আপনাদেরকে এই রুমে আটকে রাখার জন্য যথেষ্ট। এখন কেউ বেঁচে ফিরতে পারবেন না আপনারা, তাই চেষ্টা চালিয়েও কোনো লাভ নেই। ভালোভাবে আমাকে আমার কাজ করতে দিন, নইলে প্রত্যেককে মৃত্যুর কঠিন স্বাদ ভোগ করতে হবে। আমরা শত চেষ্টা করেও কোনো কিছুই করতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ফাদার আর্থার হঠাৎ করে লাফিয়ে এসে আমাকে মেঝেতে ফেলে দিয়ে আমার উপরে চড়ে বসে। আমার গলায় ছুরি বসাতে চায় সে। আমি নিজের শরীরে থাকা সকল শক্তি দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করি। প্রায় ব্যর্থ হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার সাথে থাকা একজন ফাদার তার হাতে থাকা মোটা রশিটি দিয়ে ফাদার আর্থারের মাথায় সজোরে আঘাত করেন। ফাদার আর্থার ছিটকে পড়ে যান একটু দূরে। তার হাত থেকে ছুরিটি পড়ে যায়। রাগে গজগজ করতে করতে ফাদার আর্থার সেই ফাদারের ওপর হামলা করতে দৌড়ে ছুটে যান, কিন্তু ছুরিটি নিতে ভুলে যান। সেই ফাদারের ওপর উঠে সে তার চোখের সামনে মুখ এনে কিছু বলতে শুরু করেন। আশ্চর্য ব্যাপার হচ্ছে, সেই ফাদার কোনো শব্দ বা নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছিলেন না। কিছুক্ষণ পর ফাদার আর্থার তাকে ছেড়ে দিয়ে আবার আমার ওপর চড়াও হয়। আমার গলা টিপে ধরে। আমার দম বন্ধ হয়ে আসছিল। চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। আমার আত্মা যেন দেহ থেকে ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিল। আমি ঈশ্বরকে স্মরণ করার জন্য চোখ বন্ধ করে ফেলি। প্রায় জ্ঞান হারাচ্ছিলাম, আর সেই সময় হঠাৎ করে আমার মুখের ওপর এসে পড়ে রক্তের ফোয়ারা। ফাদার আর্থারের মুখ থেকে আমার মুখে অনবরত তাজা রক্ত ঝরে পড়ছে। আমি সজোরে ফাদার আর্থারকে ধাক্কা দিয়ে ফেলে দেই, আর দেখি কিছুক্ষণ আগে যে ফাদারকে ধরে ফাদার আর্থার কিছু বলছিল, সে ফাদার আর্থারের গলার পেছন থেকে ছুরি বসিয়ে দিয়েছে। মৃত্যু হয় ফাদার আর্থারের। ফাদার আর্থারের নিথর দেহের দিকে তাকিয়ে যিনি আর্থারের গলায় ছুরি বসিয়ে দিয়েছিলেন তিনিও কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,
অনেক বড় পাপ করে ফেলেছি। এই জীবনে এই পাপ থেকে কখনোই মুক্তি পাবো না। আর্থার আমার ওপরে উঠে আমার দিকে তাকিয়েছিল। যখন তখন আমি তার চেহারা দেখিনি, তাকে ডেভিলের মতো দেখাচ্ছিল। আমার মধ্যে কেন জানি না প্রচণ্ড রকমের রাগ কাজ করছিল। আমার বারবার মনে হচ্ছিল ছুরিটা দিয়ে তার গলায় বসিয়ে দেই। আমি তাই করেছি। আমি আমার মধ্যে ছিলাম না, কিন্তু এই অপরাধ আমার এই হাত দ্বারাই সম্পন্ন হয়েছে। আমি মহাপাপী, ঈশ্বর আমায় ক্ষমা করবেন না। নরকের আগুনের তাপ আমি যেন অনুভব করতে পারছি। আমার জন্য স্বর্গের দরজা বন্ধ হয়ে গেছে। নরক দর্শন ছাড়া আমার আর কিছুই হবে না। হে ঈশ্বর, যদি সম্ভব হয় তবে আমাকে ক্ষমা করো। আমি এই পাপের বোঝা কিভাবে নিয়ে বেঁচে থাকবো জানি না। আমরা ফাদারকে সান্ত্বনা দিচ্ছিলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তাকে মানসিকভাবে সবল করার জন্য আমি বলি, দেখুন ফাদার, আমরা হয়তো দুনিয়ার চোখে অপরাধী, পাপী, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি আমাদের এমন অবস্থায় এনে দাঁড় করায় যে আমাদের কোনো কিছু করার থাকে না। এতে আপনার কোনো দোষ নেই। আপনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। একজনের প্রাণ আপনি নিয়েছেন ঠিকই, কিন্তু বিনিময়ে দেখুন আমরা সবাই এই পৃথিবীর আলো বাতাস ভোগ করছি। এটা কি পুণ্য নয়? আমার কথা শুনে ফাদার নিশ্চুপ হয়ে যান। রুম থেকে বের হয়ে যাবার সিদ্ধান্ত নেই। বিশপ এবং ফাদার আর্থারের বডি নিয়ে যাবার সময় হঠাৎ করেই ফাদার আর্থারের বডি নড়াচড়া করতে শুরু করে। ভয়ে আমরা তার বডি মেঝেতে ফেলে দেই। কিছুক্ষণ পর আবার রুমের চারপাশ ধোঁয়ায় ভরে যায়। ফাদার আর্থারের চেহারা আর শিংওয়ালা শিকারী জন্তুর চোখের মণির মতো আকার ধারণ করে। এবারে তার শিং আরো ছোট নেই, শিং বড় হয়ে গেছে। সে আমাদেরকে যাবার আগে কিছু কথা বলে যায়। সে চলে যাবার পর মানসিকভাবে আরো ভেঙে পড়ি আমরা, কেননা তার কথাগুলো ছিল এমন। আমি ফাদার আর্থার এবং বিশপের বডি এনে চার্চ কর্তৃপক্ষকে সব জানাই, শুধুমাত্র একটি বিষয় বাদে। চার্চ কর্তৃপক্ষ আমাদের কথা বিশ্বাস করেন, কেননা আমরা চারজন একই কথা বলেছি। এরপর ফাদার আর্থার আর বিশপের বডি গোসল করিয়ে কফিনে রেখে দেওয়া হয় চার্চের সিমেট্রিতে। কিছুদিন কেটে যায়। অনেক বড় ঝড় চলে যায় আমাদের ওপর দিয়ে। চার্চ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আমি নিজেকে চাঙ্গা করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকি। কিছুদিন পর ছুটি শেষ হলে আমি চার্চে ফিরে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা শুনি যে ফাদার নিজ হাতে ফাদার আর্থারের গলায় ছুরি বসিয়ে দিয়েছিল। সে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। তার রুম থেকে গত 3 দিন আগে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। চার্চের বিশপ আমাকে সহ বাকি ফাদারদের ডাকেন, ডেকে বলেন, ফাদার আত্মহত্যা করেছে। আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমি আপনাদের বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই জিজ্ঞাসা করব, আর সেটি হলো, আপনারা আমাদের থেকে যদি কিছু লুকিয়ে থাকেন তাহলে সেটা এখনই খুলে বলুন। আমি কথা দিচ্ছি এই কথোপকথন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ঈশ্বরের দোহাই সত্যি কথা বলবেন। আপনারা সবাই ফাদার, তাই আপনাদের কাছ থেকে মিথ্যা কোনোভাবেই আশা করি না। বিশপের কথা শুনে আমি মনে মনে ভাবি, আমরা তাকে কি বা বলবো? আমরা পাপী এই কথা বলবো, নাকি একজন নিরীহ মানুষকে আমরা মেরে ফেলেছি এসব বলবো? জি হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন টনি। ফাদার আর্থার নির্দোষ ছিলেন। তিনি কখনোই এমন নীচ পাপ কাজ করেননি। তিনি ডেভিলের সাথে কোনো ডিল করেননি। ডেভিল আমাদেরকে শেষ পর্যন্ত ধোঁকাই দিয়ে গেছে। ফাদার আর্থারের শরীর ছেড়ে দেওয়া ছিল তার জন্য একটা নাটক। আসলে ডেভিলরা খুব ভালো অভিনয় জানে। এরই প্রেক্ষিতে সে ফাদার আর্থারকে পজেস করেও রেখে দিয়ে আমাদের বুঝতে দেয়নি কিছুই। ফাদার আর্থার সে সময় যা কথা বলেছে তার সবই ছিল ডেভিলের কথা। ফাদার আর্থারের মাকে পুনরায় জীবিত করার জন্য ডেভিলের সাথে তার কোনো ডিলই হয়নি। ডেভিল আমাদেরকে মিথ্যা কথা বলে ফাদার আর্থারের বিরুদ্ধে যাবার কাজটি করে। আমরাও তার ফাঁদে পা দেই, আর ফাদার আর্থারের শরীরে থাকা লুকায়িত ডেভিলের কথা বিশ্বাস করি। আমাদেরই বা দোষ কোথায়? ফাদার আর্থারের মতো করেই সে কথাগুলো বলছিল। এমনকি তার গায়ে অস্বাভাবিক শক্তির কথাটাও কত সহজেই সে আমাদের কাছে বিশ্বাসযোগ্য করে দিয়েছিল। ডেভিলের কৃপায় তার শক্তি অনেক বেড়েছে। এই জন্যই হয়তো ফাদার আর্থার সেই রুমে তার সাথে দেখা করতে যেতে বারবার আমাদের নিষেধ করেছিলেন। তিনি হয়তো জানতেন এভাবেই আমরা ডেভিলের ফাঁদে পা দেব। আমরা যদি না যেতাম তাহলে এই ডেভিলের অস্তিত্ব হয়তো এতক্ষণে বিনাশ হয়ে যেত। সেদিন ডেভিল আমাদের বলেছিল সে তার জীবন বাঁচাতে আমাদেরকে এভাবে ব্যবহার করেছে। গ্যাব্রিয়েলের মাধ্যমে সে তার কার্যসিদ্ধি করতে চেয়েছিল। সেখানেও সে তার মিথ্যা নাম বলে অভিনয় করে। সেই মিথ্যা নাম বলে কাস্ট আউট করার চেষ্টা করা হলে সে স্বেচ্ছায় চলে যায় লিলির দেহ ত্যাগ করে। লিলি ছিল গ্যাব্রিয়েলকে খোঁজার নিমিত্ত মাত্র। আসলে সেখানে সেদিন লিলির কোনো এক্সোসিজম হয়নি বললেই চলে। ডেভিল অভিনয় করে নিজেই ছেড়ে গিয়েছিল। গ্যাব্রিয়েলের স্বেচ্ছা মৃত্যুর জন্যই তাকে দ্বিতীয় খেলা খেলতে হয়েছে। তার কাজ হচ্ছে মানুষকে বিপথে চালিয়ে তাকে নানা প্রকার পাপ কাজ করানো। মানুষের করা পাপ কাজই তাদের জীবন শক্তি। তার আয়ু বাড়ানোর প্রথম পরিকল্পনা ব্যর্থ হয় গ্যাব্রিয়েলের আত্মহত্যার জন্য।
তাই সে নতুন পরিকল্পনা করে আমাদের হাতেই ফাদার আর্থারের মৃত্যু লেখে, আর আমরা নিরীহ ফাদার আর্থারকে মেরে ফেলি। এতে করে আমাদের পাপের বোঝা ভারী হয়, আর লুসিফার মানে ডেভিলের পিতা তার উপর সন্তুষ্ট হয়, বেড়ে যায় তার আয়ু। এসব কথা বিশপকে জানালে তিনি বলেন, আমি আমার জীবনে অনেক ডেভিল সামনাসামনি হয়েছি, অনেক ধোঁকার শিকার হয়েছি, কিন্তু এরকম আমি আজ প্রথম শুনলাম। এত মিথ্যাচার করতে কখনোই দেখিনি আমি। আপনারা চলে যান, আপনারা কোনো অপরাধ করেননি, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন, তবুও আমি আপনাদের সাথেই আছি। আমি সহ বাকি ফাদারগণ প্রস্থান করি। আমি জানি না ডেভিল যা বলেছে তা সত্য কিনা। গ্যাব্রিয়েলের চিঠিতেও কোনো পরিষ্কার তথ্য ছিল না, আর তার ব্যাপারে ডেভিল যা বলেছে তা সত্য কিনা আমি সেটাও জানি না। তাই ভাই সম্পর্কে আমাকে সে যা বলেছে তা কতটুকু সত্যি আমি জানি না। পরিশেষে আমাদেরকে যা বলে গেল সেটাও সত্য কিনা আমি জানি না, কারণ এত এত মিথ্যায় ভেড়ে যদি কোনোটা সত্যিও হয়ে থাকে তবে তার বিশ্বাস করব কিসের ভিত্তিতে? সে আজ পর্যন্ত আমাদেরকে তার সঠিক নাম পর্যন্ত বলেনি। এখনো আমি প্রায় সময় তাকে স্বপ্নে দেখি। আমার দিকে তাকিয়ে সে অট্ট হাসি হাসে আর একটি কথাই বলে, সেটি হলো, "You are a fool. I deceived you. It was very easy. Thank you very much for killing Father Arthur." হ্যাঁ, আমি আসলেই ফুল। যদি তাই না হতাম তবে এত বড় ধোঁকা আমার সাথে কেউ কিভাবে করতে পারে? ঈশ্বরের কাছে এখন ক্ষমা চাওয়া ছাড়া আমার কিছুই করার নেই। এই তো আমার প্রেয়ারের সময় হয়ে এলো। ভালো থাকবেন। গড ব্লেস ইউ মাই চাইল্ড। এই বলে ফাদার মরিস তার ঘটনা শেষ করেন। বর্তমানে আমার ওয়াইফ লিলি ভালো আছে। ঈশ্বরের আশীর্বাদে আমাদের 2টি কন্যা সন্তানও হয়েছে। প্লিজ প্রে ফর মি অ্যান্ড গড ব্লেস ইউ। এটি ছিল টনির শেয়ার করা ঘটনা। প্রিয় লিসেনার, এটি ছিল লিলি, গ্যাব্রিয়েল, বিশপ ফাদার আর্থার, ফাদার মরিস এবং সেই অজ্ঞাতনামা ডেভিলের ঘটনা, যা আপনারা লিলির হাজব্যান্ড টনির মাধ্যমে শুনেছেন। টনির মেয়ে জুলি আফেলিয়া এই ঘটনা শেয়ার করে তার বন্ধু সাদিদ রায়হান ছদ্মনাম তার সাথে, আর সাদিদ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেন। ঘটনাটি অনেক বড় হওয়ায় আমি আপনাদের খুবই পছন্দের দুজন মডারেটর মোহাম্মদ সাবিত আলম এবং মোস্তফা আলম রোমানের সাথে শেয়ার করলে ওনারা হ্যালোউইনের জন্য ঘটনাটি লেখার আগ্রহ প্রকাশ করেন। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই বলে সাবিত, সিফাত এবং রোমান তাদের ঘটনা শেষ করেছেন এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আর এটাই ছিল আমাদের হ্যালোউইন স্পেশালের আরও একটি ঘটনা। ভালো থাকবেন সবাই।